আমাকে বিগত রিমান্ডে এই রাজশাহীতে আমি প্রায় 4-5 মাস আমি কারাগারে ছিলাম, রাজশাহী কারাগারে। সুতরাং আপনাদের সাথে আমার একটা আত্মীয়তা আছে, কিন্তু আমি আপনাদের সুখের সঙ্গী নই, আপনাদের দুঃখের সঙ্গী। আমি রাজশাহীতে বিনোদন করতে আসি নাই, এবং রাজশাহী হলো সিটি অফ এডুকেশন, সিটি অফ কালচার। কিন্তু এই এডুকেশন এবং এই কালচারের মধ্যে ভারতীয় ব্রাহ্মণ্যবাদ আর পাশ্চাত্যের সাম্রাজ্যবাদের দুর্গন্ধ রয়েছে। কিন্তু রাগ করবেন না আপনারা, ঠিক আছে? আমাদের পরিবার, আমার শ্বশুরবাড়ির দিক থেকে, নাম নিচ্ছি না, নাম নিলে সবাই চিনবেন, ওনারা যখন ক্ষমতায় ছিলেন পাকিস্তান আমলে, ওনারা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমাদের একটা একাডেমিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক আমাদের রয়েছে। আমার বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহুদিন পর্যন্ত তিনি অসংখ্য প্রফেসর এবং টিচারদেরকে তিনি ক্লাস করিয়েছেন, বহুদিন। এবং আমাদের ডক্টর প্রফেসর মহিউদ্দিন আহমদ খান, তিনি আমাদের অনেক বড় একজন গুরু, পারিবারিক মুরব্বী ছিলেন। উনি চিটাগং বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ফ্যাকাল্টির তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক মুরব্বীদেরকে আমরা চিনি আগের, এবং বর্তমানেও অনেক ছাত্র তরুণদেরকে, শিক্ষকদেরকে আমরা চিনি। রাজশাহী এলাকাকে খুব ভালো লাগে আমার। বাংলাদেশে অনেক কারাগারে গিয়েছি, চট্টগ্রাম কারাগার, কেরানীগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বড় যে কারাগার, এরপর কাশিমপুর কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগার, বিভিন্ন কারাগারে ছিলাম। সবচেয়ে আমার কাছে ভদ্র ব্যবহারটা পেয়েছি রাজশাহী কারাগারে। এই কারারক্ষীগুলো দুর্ব্যবহার করতে জানা না, এই জন্য ভাই রাজশাহীর পুলিশদেরকে আপনারা মারিয়ে টারিয়েন না বেশি। আর রাজশাহীর পুলিশ অন্য এলাকার পুলিশের চেয়ে কিছুটা মনে হয় কিছুটা ভালো, চট্টগ্রামের পুলিশের চেয়ে, ঢাকার পুলিশের চেয়ে। এরা হয়তো, আমি জানি না, আবার মাফ করবেন আপনাদেরকে, এরা কি করছে আচরণ বিগত আন্দোলনের সময়, কিন্তু তুলনামূলক ঢাকাইয়া পুলিশগুলো হচ্ছে গুন্ডা পুলিশ। এগুলো গুন্ডামি চলবে না বাংলাদেশে আগামী দিনে। আমি এই দেশের লাখ লাখ কওমি ছাত্রদেরকে, লাখ লাখ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো আপনাদেরকে সতর্ক থাকার জন্য। এটা গুন্ডামির দিন শেষ। প্রশাসন কোনো গুন্ডামি আচরণ আমাদের সাথে করতে পারবে না। পুলিশ আগামী দিনে আমাদের সাথে ভাইয়ের মতো আচরণ করতে হবে, বন্ধুর মতো আচরণ করতে হবে, আর না হয় থাপ্পড় মারবো আমরা তাদেরকে ছাড় ডাকার সময় শেষ। এই বাংলাদেশটা যেটা পরিবর্তন হয়েছে, শুধু হাসিনার বিদায় আমরা চাই না, আমরা চাই ফ্যাসিবাদের যে চরিত্র, পুরো চরিত্রের বিদায় আমরা চাই। হাসিনা চলে গেছে, ব্যক্তি হাসিনা, আবার নতুন করে পুলিশ পুনর্গঠিত হবে, র্যাব পুনর্গঠিত হবে। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, এই দেশের গোয়েন্দা সংস্থাগুলো আবার পুনর্গঠিত হবে। আপনারা পুনর্গঠিত হন, আমরা চাই এই দেশের পুলিশ সংস্থাগুলো পুনর্গঠিত হোক। কিন্তু আপনাদেরকে বলবো, এই নতুন বাহিনীর পুনর্গঠনে আমি দুটো প্রস্তাব রাখতে চাই। প্রথম প্রস্তাব হলো, নতুন যে পুনর্গঠন হবে বাহিনীর, অবশ্যই তাদেরকে আল্লাহর গোলাম হতে হবে, তাগুতের গোলাম নয়। একজন প্রশাসনিক ক্যাডার এবং সৈনিক, সে দেখবে আমি যে কাজটা করছি এটা আল্লাহ সন্তুষ্ট আছে কিনা। হে আমার পুলিশের ভাইয়ারা, আর্মির ভাইয়ারা, গোয়েন্দা সংস্থার ভাইয়ারা, আপনারা হিম্মত করুন। আগামী দিনে চাকরি করব, যদি আমার বস, আমার উপরের ঊর্ধ্বতন কর্মকর্তা যদি কোনো অন্যায় আদেশ করে, সে আদেশ আমি না মানার প্রত্যয় নিয়ে আমি চাকরি করব। দেখবেন আপনার বসটা ঠিক হয়ে যাবে। কথায় কথায় কে বলেছে উপরের নির্দেশ? কিসের উপরের নির্দেশ? আবার উপরের নির্দেশ বলেই তো সাহস বেড়ে গেছে। এখন উপরের নির্দেশ একটাই, আসমানের উপর, মানে আমরা একটাই মানি, উপর বলতে একটাই। কেউ যদি আসমানের উপর আল্লাহ আছে, আর রহমানকে উপরে বলে, আবার বলে জমিনেও কিছু পরে আছে, সে মুশরিক, সে মুসলমান না। 2 নম্বর, এই বাহিনীর পুনর্গঠনের পিছনে আমাদের 2 নম্বর প্রস্তাব থাকবে, আপনারা জনবান্ধব হবেন। জনগণ আপনাদেরকে স্যার দেখবে না, স্যার বলবে না, আপনারা জনগণকে এখন থেকে স্যার বলবেন।
কৃষককে স্যার বলবেন, শ্রমিকদেরকে স্যার বলবেন, ছাত্রদেরকে স্যার ডাকবেন। এদেশের সবচেয়ে সম্মানী নাগরিক হচ্ছে কৃষকরা, শ্রমিকরা, ছাত্ররা সম্মানী নাগরিক। 2 নম্বরে ব্যবসায়ীরা, রাজনীতিরা 2 নম্বরে সম্মানী নাগরিক। আমাদের হাতে বাংলাদেশ যেদিন আসবে সেদিন আমরা ছাত্রদেরকে, কৃষকদেরকে, শ্রমিকদেরকে সম্মানিত করব। অন্যরা থাকবে কাতারের পিছনে থাকবে তারা। আমার ভাইয়েরা, যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমি কারাগারে ছিলাম। ওই রাজশাহী কারাগারের পুলিশদের কথা বলতে গিয়ে চলে গেলাম এই নতুন প্রসঙ্গে। মূলত যেটা বলতে চাচ্ছিলাম, তৌহিদের কথা বলতে চাচ্ছিলাম। আমাদের তৌহিদের ঘোষণার সাথে সাহাবে কেরামদের তৌহিদের ঘোষণার পার্থক্য রয়েছে। এই কারাগারের কথাই জন্য বলছি, খুব কান্না আসে আমার রাজশাহী কারাগারের কথা মনে পড়লে। কান্না এই জন্য আসে না যে সেখানে আমি কষ্ট পেয়েছি, সেটা অবশ্য কান্নার বিষয়। কিভাবে সেখানে আমাকে নির্জন রাখা হয়েছে। কয়েকদিন আগে আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, মহিউদ্দিন সাহেবের। আমার পাশে ছিলেন, আমার পাশে ছিলেন। তার মানে দেখেন, একেবারে ফাঁসির মঞ্চের পাশে রাখছে আমাদেরকে। সমস্ত ফাঁসির আসামির আমার পাশে ছিলেন। কেন ওখানে রাখছে? একেবারে জঙ্গল এলাকা। রাজশাহী তো এমনিও ঢাকার মতো, চট্টগ্রামের মতো এত আবাদি এখানে নেই, আবাদি নেই, এত জনগণের উপস্থিত, জনগণের পপুলেশন এখানে নেই। কারাগারও আমি শুনছি ওখানে সাপও নাকি আছে কারাগারের ভিতরে। ওখানে যাই হোক, এক আসামি কম, কিন্তু কারাগারের আয়তনটা অনেক বড়, পুরাতন কারাগার। ওখানে নির্জনতার একটা দুঃখ বেদনা ছিল আমার, এটা স্বাভাবিক। কিন্তু 20% আমার মনে পরিবার থেকে বিচ্ছিন্নতা আর প্রশাসনিক যে আচরণ, ধরেন নির্জন রাখিয়ে দেওয়া আমাদেরকে এই করুণার নাম দিয়ে ইত্যাদি, এগুলোর কষ্ট 20-80 আমি এই কারাগারকে মিস করি, ফিল করি। এবং কান্না আসামের জন্য একটা চমৎকার একটা সময় গিয়েছে আল্লাহর সাথে, আমার সাথে, আলহামদুলিল্লাহ। এবং যেটা বলতেছিলাম যে রাজশাহীর প্রতি আমাদের একটা এই হিংসা কাজ করে। হিংসা মানে ঘৃণার থেকে না, এটা হলো রাজশাহী আমাদেরকে শিক্ষা দীক্ষা দিকে এগিয়ে গেছে রাজশাহী। তো এই জন্য আমাদের চট্টগ্রামের, ঢাকার জনগণ হিসেবে তাদের প্রতি একটা আমাদের ঈর্ষা কাজ করে। ঈর্ষা, হিংসা না, ঈর্ষা কাজ করে। আমার মতে এ ছিল যে এখানকার শিক্ষার মান ভালো, অনেকগুলো বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার হার এখানে বেশি। আর আমি তো রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। কিন্তু এই কারাগারে শেখ হাসিনা আমাকে কারাগারে ঢুকিয়ে, এই রাজশাহী কারাগারে যেই পরিমাণ বই পুস্তক আমি পড়েছি, আমার জীবনে আমি কোনো লাইব্রেরিতে এত বই পুস্তক পড়ি নাই। এত বই পুস্তক, পুরাতন বই। মজার ব্যাপার হলো এটাই, আপনারা যারা শিক্ষিত তারা বুঝবেন যে বাজারে নতুন নতুন বই পাওয়া যায়, নতুন নতুন বইয়ের মধ্যে কিন্তু আগের যে এডিশন গুলো ছিল সেগুলোর কথা কিন্তু এখানে আর নাই। কিন্তু আপনি গোপাল হালদারের বই পড়বেন, নতুন সংস্করণ, সেখানে আসল কথা নাই। এইভাবে আপনি মহাভারত বলেন, অমুক বলেন, সমুক বলেন, তমুক বলেন, সেখানে তারা কিন্তু চালাক হয়ে গেছে, জানি নতুন এডিশনে এরা অনেক সত্যকে গোপন করছে। রাজশাহী কারাগারের পুরাতন লাইব্রেরিতে গেলে এই শাহবাগী কুখ্যাত নাস্তিকরা যেই সমস্ত ইতিহাস আমাদের কাছ থেকে লুকিয়ে রাখছে, সবগুলো গোপন গ্রন্থে বেরিয়ে আসবে কোন থেকে। আমি তো অবাক হয়ে গেলাম। বাংলা একাডেমি জিয়াউর রহমানের আমলে এবং পাকিস্তান আমলে বাংলা একাডেমি এমন চমৎকার বই বের করেছে, ইসলাম বান্ধব, তৌহিদ বান্ধব, মুসলমানদের চেতনা বান্ধব শত বই এই দেশের বাংলা একাডেমি বের করেছে, যেগুলো পরবর্তীতে এই নাস্তিক্যবাদী শাহবাগীর লুকিয়ে ফেলেছে, গোপন করে ফেলেছে। রাজশাহী কারাগার না আসলে আমি এটা জানতাম না সেটা। তো আমি অনেকগুলো ভুলে গেছি, এখন অনেকগুলো বই আমি খেয়াল করছি, এগুলো আবার নতুন করে রিএডিশন করবো এগুলো। তখন তো কল্পনা করি না যে হাসিনা তাড়াতাড়ি পতন হয়ে যাবে। এটা জানলে বইগুলো আমি চুরি করে নিয়ে আসতাম, আমি বা জেলারা দুষ্টুর খাবাই নিয়ে আসতাম ছাপানোর জন্য। এখন আপনাদের রাজশাহী এলাকার কোন শিক্ষিত ভাইরা থাকলে কারাগারে গিয়ে ভিতরের বইগুলো বের করে আমার সহ একদিন নিয়ে যাবেন। ওই পুরাতন বইগুলো
এইগুলোকে সাংস্কৃতিক জগতে আনার দরকার। বাংলাদেশের 21শে বইমেলা দেখলে মনে হবে এই বাংলাদেশ রবীন্দ্রনাথের বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, এখানে কারো কিছু নেই। এখানে আগামী 21শে বইমেলায় রবীন্দ্রনাথ একজন ব্যক্তি, তার সাহিত্য আমরা শিখতে চাই। বাকি রবীন্দ্রনাথের কোন ধর্ম বাংলাদেশে আর প্রতিষ্ঠা হতে দিব না। রবীন্দ্রনাথের কবর রচনা হবে ইনশাআল্লাহ। ভাই স্লোগান দিলে সময় চলে যাবে, মাগরিবের সময় যাচ্ছে। আগামী 21শে বইমেলায় সবাই পাহারাদারি করবেন। আগামী 21শে বইমেলায় মুজিববাদের বইমেলা, রবীন্দ্রবাদের বইমেলা আর হবে না বাংলাদেশে ইনশাআল্লাহ আজিজ। হে রাজশাহীর আলোকিত সমাজের ভাইয়েরা, গর্জে উঠুন। আমার আজ অনেক কথা ছিল, কিন্তু সময় মনে হয় কম। আমাদের যেই জায়গা থেকে লড়াই শুরু করতে হবে সেটা তৌহিদের জায়গা থেকে। তৌহিদের শব্দটা আরবি মনে হলো, সেটাকে আমি যদি সাহিত্যের ভাষায় বলতে চাই, সেটা হলো ইমানি সাংস্কৃতিক লড়াই।